কাপ এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আলোচনা সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। খুব স্বাভাবিকভাবেই আমার প্রশ্নটা, বিশ্বকাপে বাংলাদেশের যে ভরাডুবি সেটা হওয়ারই কথা। বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নের পতন হয়েছে বিশ্বকাপ শুরু হওয়ার বহু আগে। তামিম ইকবালের কান্নায়, ডাকে করা হাতুরু সিংহে, সাকিব আল হাসান আর বিসিবির অপমানে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে একটা জাতীয় দল বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম, সেটাকে নিয়ে ড্রয়িং রুমের ওই সোফা টেবিল যেভাবে চেঞ্জ করা হয়, ব্যাটিং অর্ডারটাকে সেরকম বানিয়ে ফেলা হয়েছে। এবং এটাকে আটকানোর জন্য, কন্ট্রোল করার জন্য, এই ফাইজলামিটা বন্ধ করার জন্য কেউ নাই। ক্রিকেট বোর্ডে 25 জন ডিরেক্টর রয়েছেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার বাংলাদেশ ক্রিকেট পরিপূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। দর্শক বন্ধুরা, আজকে নেদারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট টিমের এমন লজ্জাজনক হারের পর বিশ্বজুড়ে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেট টিমের এমন বেহাল দশার আসল কারণটি আস্তে আস্তে বেরিয়ে আসলো। দর্শক বন্ধুরা, বাংলাদেশ ক্রিকেট টিম তো বিশ্বকাপের আগেই শেষ হয়ে গিয়েছে, কারণ বাংলাদেশ ক্রিকেট টিমে যেভাবে অস্থিরতার জন্ম দিয়েছিল বিশ্বকাপের আগে, আর সেই অস্থিরতার জন্মদাতা হলেন কোচ চান্দিকা হাতুরু সিং এবং ক্যাপ্টেন সহ আরও বেশ কিছু কর্মকর্তারা। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার একটি প্রতিবেদন তুলে ধরেছে। এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে রিয়াসত আজিম ভাই অত্যন্ত চমৎকার কিছু কথা বলেছেন। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। এবং সেই সাথে বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে বিশ্বকাপ যে কতটা কঠিন সেটা বুঝিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা দেখে নেই পুরো ভিডিওটি। জয় বা হারের কোনো না কোনো কারণ সবসময় থাকে, তবে ক্রিকেট মোটা দাগে মনস্তাত্ত্বিক একটা খেলা। অনেক সময় 22 গজের দৃশ্যমানের আড়ালে লুকিয়ে থাকে 22 ইয়ার্সের বাইরের কোনো ব্যাকগ্রাউন্ড স্টোরি। সৌরভ গাঙ্গুলি যেমন বলেছিলেন, ক্রিকেট খেলা 30% স্কিলের আর বাকি 70% হলো সাইকোলজি। বিশ্বকাপে বাংলাদেশের যে ভরাডুবি সেটা হওয়ারই কথা। বাংলাদেশের বিশ্বকাপ স্বপ্নের পতন হয়েছে বিশ্বকাপ শুরু হওয়ার বহু আগে। তামিম ইকবালের কান্নায়, ডাকে করা হাতুরু সিংহে, সাকিব আল হাসান আর বিসিবির অপমানে। বিশেষজ্ঞরা বলছেন, মানসিকভাবে ভীষণ রকম নড়বড়ে। এমন একটা বদনাম আছে বাংলাদেশের ক্রিকেটারদের। কোনো একটা লেখা লিখেছেন, কোনো একটা কথা বলেছেন কোথাও, ক্রীড়া সাংবাদিকদের কাছে অন অ্যান্ড অফ দ্য এয়ারে গেল কয়েক দশক ধরে কতবার ভেসে এসেছে নেতিবাচক ফিডব্যাক। কারণে বা অকারণে কতবার সমালোচনায় তারা অনুযোগ জানিয়েছেন, তার 99% সম্ভবত অপ্রকাশিত। সেই দলটাতে এখন জুনিয়রে ভরপুর। নড়বড়ে মানসিকতার বাংলাদেশের জুনিয়ররা ড্রেসিং রুমের দুই আইকনিক ক্যারেক্টার তামিম ইকবাল আর সাকিব আল হাসানের দ্বন্দ্বের ধকল সামলাতে পারবে না। সেটা বোধহয় খুব বেশি অস্বাভাবিক নয়। কি করে একটা সাজানো গোছানো টিম তাসের ঘরের মতো ভেঙে গেল, ও নিয়ে হাজার হাজার অ্যানালাইসিস আর কন্টেন্ট নিশ্চয়ই বের করা যাবে। তবে তামিম ইকবালের ঘটনার মানসিক ইম্প্যাক্ট কত সর্বনাশা ছিল সেটা সম্ভবত আলোচিত হবে বাংলাদেশের ক্রিকেটে অনন্ত পরবর্তী বহু বছর। আদ্রুত বিদেশি, তবে ফুরালে সময় যাবে ফিরে। তবে বিসিবি আর সাকিব আল হাসানকে সবচাইতে বেশি তাড়াবে এই দৃশ্য। সাকিবকে কাঠগড়ায় দাঁড় করাবে তামিমের চোখের জল বারে বারে। বিশ্বকাপ ডিজাস্টারের শুরুটা তো হয়েছিল শুরুর বহু আগের এই শুরুতে। পাওয়ার প্রেজেন্স, রিয়াসত আজিম আপনাদের সাথে আছি। বাংলাদেশের পাওয়ারফুল ক্রিকেট দেখতে যারা আসলে অনেক বেশি স্বপ্ন দেখছিলেন, তাদের জন্য কিছুটা হলেও হতাশা নিরাশা কাজ করছে। আবার অনেকে আশাও দেখছেন, তবে সেই পাওয়ারফুল ক্রিকেটটা আমরা আসলে এক্সপেক্টেড ওয়েতে দেখতে পাচ্ছি না। জাতীয় দল মানে কি পুরো জাতিকে রিপ্রেজেন্ট করে। মানে আমি যতটুকু বুঝি, আমি তো অনেকের মতো একদম ক্রিকেট বুঝি না, শুধু হচ্ছে ক্রিকেটের বাইরের ইস্যুগুলো নিয়ে আলোচনা করি। যা হোক, সেই সব বোদ্ধাদের কাছে নিশ্চয়ই এটুকু ক্লিয়ার যে জাতীয় দল মানে পুরো জাতিকে যে দলটা রিপ্রেজেন্ট করে। কারণ জাতিকে যে দল রিপ্রেজেন্ট করে নিশ্চয়ই সেটা একটা সিরিয়াস টিম। সেটা এমনভাবে গড়া হবে, সেই দলটার ফরমেশন, সেই দলটার পরিকল্পনা এমনভাবে করা হবে যেন এটার পারফরমেন্সের কারণে জাতি অপমানিত না হয়, ছোট না হয়। জাতিকে যেন এমন কোনো আলোচনায় লিপ্ত হতে না হয় যেটা বিতর্কিত। জাতিকে যেন আস্থা হারাতে না হয় যারা এটার ফরমেশনের সাথে জড়িত। জাতীয় দল গড়া হয়েছে এবারের বিশ্বকাপে বাংলাদেশের, এবং সেটাকে বারবার পরিবর্তন করা হয়েছে এমন ভাবে যারা গড়েছেন তারা হচ্ছে কোন একটা পার্টিকুলার ফ্ল্যাটের মালিক, এবং বিশ্বকাপে এসে সেই দলটাকে বানানো হয়েছে সেই ফ্ল্যাটের ড্রয়িং রুমের সেটআপ। আপনারা দেখবেন, আমরা ঘর বাড়িতে যারা থাকি, বসবাস করি, হ্যাঁ, অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি কি জানেন, যে কিছুদিন পর আমরা ওই একটু বিউটিফিকেশন বাড়ানোর জন্য ড্রয়িং রুমের কখনো সোফা চেঞ্জ করি, কখনো টেলিভিশনের পজিশন চেঞ্জ করি, কখনো ঝাড়বাতি লাগাই, কখনো খুলি, কখনো কিছু
ওই যে থাকে না যে মানে ঘরের ভিতরে কিছু প্ল্যান্স থাকে, সেগুলোকেও আমরা হয়তো অনেক সময় ইনকর্পোরেট করি। সো ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে একটা জাতীয় দল, বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম, সেটাকে নিয়ে ড্রয়িং রুমের ওই সোফা টেবিল যেভাবে চেঞ্জ করা হয়, ব্যাটিং অর্ডারটাকে সেরকম বানিয়ে ফেলা হয়েছে। এবং এটাকে আটকানোর জন্য, কন্ট্রোল করার জন্য, এই ফাইজলামিটা বন্ধ করার জন্য কেউ নাই। ক্রিকেট বোর্ডে 25 জন ডিরেক্টর রয়েছেন। ক্রিকেট বোর্ডে 25 জন ডিরেক্টরের মধ্যে 2 জন সংসদ সদস্য রয়েছেন। ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান রয়েছেন একজন। ক্রিকেট অপারেশনস এর ভাইস চেয়ারম্যান এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টিম ডিরেক্টর হিসেবে রয়েছেন। জাতীয় দলে 8 জন কোচিং স্টাফ রয়েছেন, বিশাল বুদ্ধিমান এক একজন, এবং তাদের মাসিক স্যালারি যোগ করলে কয়েক কোটি টাকার সমান হয়ে যায়। তাদের ফ্যাসিলিটিস যেভাবে দেওয়া হয়, বাংলাদেশের আপামর ক্রিকেটাররা সেভাবে কোনোভাবেই ফ্যাসিলিটেড হন না। দিন শেষে তারা ঘোড়ার ডিমের ফল নিয়ে আসেন, বিগ জিরো নিয়ে আসেন, সেটা নিয়ে তাদের প্রশ্ন করার কেউ থাকে না। এবং বাংলাদেশ দলের পারফরমেন্স অপমানিত করে সেই মানুষগুলো চেহারা দেখেছেন। আজকে যারা গ্যালারিতে ছিল, যারা ওই বাংলাদেশ থেকে এখানটায় অনেক কষ্ট করে ভিসাটা জোগাড় করেছে, ভারতীয় ভিসা এই মুহূর্তে পাওয়াটা খুব ডিফিকাল্ট অনেক কারণে, সেটা তারা জোগাড় করেছে শুধুমাত্র খেলা দেখার জন্য। কলকাতায় অ্যাকোমোডেশন অনেকে ম্যানেজ করতে পারছেন না, অনেককে ম্যানেজ করে অনেক কষ্ট করে তারা থেকেছেন, কষ্টের টাকা দিয়ে খেলা দেখতে এসছেন ইডেন গার্ডেন্সে। তাদের মলিন মুখগুলো দেখেছেন, 70 রানে 6টা উইকেট চলে যায়। এবং আমরা এক্সপেরিমেন্ট করি সেই ম্যাচেও, যেই ম্যাচটা আমরা অফকোর্স মাস্ট উইন ম্যাচ, যে ম্যাচের আগের ম্যাচে আমার সেরা পারফর্মার 111 করে, তার ব্যাটিং পজিশনটা আমি এখানে এসে আবারও চেঞ্জ করি। যারা এই কাজগুলো করে তারা কেন সবকিছুর উঠতে, আমার প্রশ্নটা সেই জায়গায়। যারা এই কাজগুলো করে প্রত্যেকটা ম্যাচে তারা যে ভুল করছে সেটা নিয়ে জবাবদিহিতা, প্রশ্ন তোলার কেউ কেন নেই? যদি কেউ না থাকে তাহলে যারা কেউ হিসেবে সেই ভূমিকায় রয়েছেন তাদের ভূমিকাটা কি? চান্ডিকা হাথুরু সিং এ যা করছেন, আজকে দেখুন না, নাজমুল শান্ত আগের ম্যাচে 3-এ ছিলেন, আজকে তিনি আবার 4 নম্বর ব্যাটার হয়ে গেছেন। মেহেদী হাসান মিরাজ 3-এ চলে এসছেন। অনেকেই বাহবা দিবেন যে মিরাজ তো 30-35 রান করেছেন, অবশ্যই সিগনিফিক্যান্ট, কিন্তু মিরাজের এই রোলটা কিন্তু নিচের দিকে গিয়েও প্লে করার ক্ষমতা ছিল, বহুবার করে দেখিয়েছেন। ভারতের এগেনস্টে তারা মিরাজ এবং মোস্তাফিজ শেষ উইকেট জুটিতে 51 রান করে গত ডিসেম্বরই তো বাংলাদেশকে ম্যাচ জিতিয়েছেন। 7ম উইকেট জুটিতে আফগানিস্তানের বিপক্ষে অবিচ্ছিন্ন 174 রানে পার্টনারশিপ করেছিলেন আফিফ মিরাজ। জিতিয়েছেন না? জিতিয়েছিলেন তো। শান্ত আউট অফ ফর্ম, আপনারা এখন সবাই তাকে গালি দিবেন। লর্ডস অ্যাসোসিয়েশনে আবার তার নামটা অন্তর্ভুক্ত হতে চলেছে। বাংলাদেশের ওপেনিং নিয়ে যে ফাইজলামি করা হয়েছে, তামিম ইকবাল খানকে যেভাবে রুলড আউট করে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রীর রিকোয়েস্ট পর্যন্ত, আদেশ পর্যন্ত, নির্দেশনা পর্যন্ত বাস্তবায়ন করার গুরুত্ব আপনারা দিতে চান না। সেই দল এখানে এসে বিদেশের মাটিতে পারফর্ম করছে, এবং সেই পারফরমেন্স দেখার জন্য লাখ লাখ টাকা খরচ করে মানুষ। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশ ক্রিকেট টিমটি এখন ক্যানিয়ার মতো হতে চলেছে। কারণ বাংলাদেশ ক্রিকেট টিমে বর্তমান যে রাজনীতির পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই রাজনীতি যে কোথায় গিয়ে শেষ হবে সেটাই বলা মুশকিল। দর্শক বন্ধুরা, বাংলাদেশের এবারের বিশ্বকাপ হয়তো পরবর্তী যত বিশ্বকাপ হয়েছে সবচাইতে খারাপ হতে চলেছে এবারের বিশ্বকাপটি। দর্শক বন্ধুরা, এবার ক্যাপ্টেন সাকিবও বলে যাচ্ছেন এবারের বিশ্বকাপটি বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে এবারের বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট টিমের এমন বড়াডুবির আসল কারণ কি? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।